রাত তখন প্রায় ৩টে। দিল্লির যন্তর মন্তর ঘুমিয়ে, কিন্তু সেই নীরবতা ভেঙে মুহূর্তের মধ্যে শুরু হয় এক নাটকীয় অভিযান। সকাল ৭টায় ঘিরে ফেলে পুলিশ। কয়েক মিনিটের মধ্যেই অনশনরত সোনাম ওয়াংচুককে নির্লজ্জ বর্বরের মতন টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। একজন ২১ দিন ধরে অনশন করে থাকা মানুষের ওপর এই ধরনের আক্রমণ? প্রশ্ন উঠেছে। এটা কি ছিল জীবন বাঁচানোর চেষ্টা, নাকি একটা আন্দোলন থামিয়ে দেওয়ার পদক্ষেপ? ২১টা দিন, টানা ২১ দিন ধরে অনশন। চিকিৎসকদের দাবি তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল, তাই আদালতের নির্দেশ এবং চিকিৎসকের পরামর্শ মেনেই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে তার সমর্থকদের অভিযোগ এই পদক্ষেপ ছিল জোরপূর্বক এবং আন্দোলন ভাঙার উদ্দেশ্য নেওয়া। কিন্তু কে এই সোনাম ওয়াংচুক? কেন তার অনশন আজ গোটা দেশের রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে? এমন কি দাবি যার জন্য তিনি নিজের জীবনকেও ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন? আরও চাঞ্চল্যকর বিষয় হলো, যাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও আন্দোলন থামেনি, বরং তার সহযোদ্ধারা নতুন করে অনশন শুরু করার ঘোষণা করে দিয়েছেন। আর ২০শে জুলাই সংসদ অভিমুখে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পরিস্থিতি কোন দিকে এগোবে তা নিয়ে বাড়ছে জল্পনা। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সোনাম ওয়াংচুকের অনশনের নেপথ্যের পুরো কাহিনী, তার দাবির প্রকৃত কারণ, কেন প্রশাসন এই পদক্ষেপ নিল এবং এই ঘটনাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তার বিভিন্ন দিক। শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কারণ এই ঘটনায় এমন কিছু তথ্য রয়েছে যা জানলে হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে সোনাম সম্পর্কে অনেক কিছুই জেনে ফেলেছেন। অনেকেই বলছেন যে সোনাম আমাদের ছেলে মেয়েদের জন্য লড়ছেন, আবার অনেকেই তার বিরোধিতা করছেন। বিশেষ করে আমি সোজাসুজিই বলি, সরকার পক্ষের লোক তার বিরোধিতা করছেন। যারা সরকার পক্ষের সাপোর্টার তারা বিরোধিতা করছেন। তারা বলছেন সোনাম নাকি লাদাখে ৬ষ্ঠ তফসিল চাইছেন। তাই লাদাখ যদি ৬ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত হয় তবে লাদাখের ওপর ভারতের নিয়ন্ত্রণ কমবে। সুতরাং সোনামের এই অনশনকে সাপোর্ট করা যায় না। আমার কথা হলো, দেখুন, লাদাখে ৬ষ্ঠ তফসিল চাওয়াটা অন্য বিষয়, আর আজ সোনাম যে বিষয়টা নিয়ে অনশন করছেন সেটা অন্য বিষয়। একটা মানুষ এতদিন ধরে অনশনে বসেছিলেন, সরকারের কি ন্যূনতম দায়িত্ব জ্ঞান বা দায়িত্ববোধ ছিল না সেই মানুষটার সঙ্গে গিয়ে কথা বলে কিছু একটা ব্যবস্থা করা? এরপর যদি তার কিছু ভালো মন্দ হয়ে যায় তখন কি হবে? জানি না সরকার কারা চালান, এবং যখন যারা সরকার চালান তাদের মাথায় এরকম উদ্ভট বুদ্ধি আসে কেন? এর আগেও অনেক ঘটনা ঘটেছে এরকম অনশনের। সেই জওয়াহরলাল নেহরুর সময় থেকেই পট্টি শ্রীরামালু, তারপরেও বহুবার। আজকের এই প্রতিবেদনে আপনাদের সেই কথাই বলবো। দিল্লির যন্তর মন্তরে যেটা হয়েছে সেটা আগামী দিনে কত ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়টাই আজকে আপনাদেরকে বলবো। আসুন প্রথমেই জেনে নিই কেন অনশনে বসেছিলেন সোনাম। যদিও আপনারা এই বিষয়টা সবাই ইতিমধ্যেই জানেন, তবুও একবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। গত ২০শে জুন থেকে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ শুরু হয়েছিল। দাবি কি ছিল? দাবির মূল বিষয় ছিল নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জবাবদিহি আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একবার ভেবে দেখুন, গত ৮ বছরে একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যে পরীক্ষাগুলোর প্রশ্নপত্র ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তায় রাখা হয় সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। প্রশ্নপত্র ফাঁস হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে পড়তে পারে সেটা হয়তো আমরা অনেকেই ভাবিই না। এই ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষাকে হাতিয়ার করে বিদেশি শত্রুরা নিজেদের লোক দেশের সিস্টেমের ভেতরে ঢুকিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, তার থেকেও বড় শত্রু কি তাহলে আমাদের দেশের সিস্টেমের মধ্যেই ঢুকে বসে রয়েছে? যারা প্রশ্নপত্র ফাঁস করছে তাদের শাস্তি চাইছেন সোনাম। তবে এখন তো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলেই আপনাকে আবার দেশদ্রোহী তকমা দিয়ে দেওয়া হবে। কিন্তু আজব ব্যাপার, সোনাম দেশের সিকিউরিটির জন্য এই প্রশ্নপত্র কিভাবে ফাঁস হলো সেটা জানতে চাইছেন। তাকেই সরকার উল্টে দেশদ্রোহী বলতে চাইছে। বিশেষ করে এই সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর জন্য সারা দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কয়েক বছর ধরে টিউশন ফিস জমা করে প্রিপারেশন নিয়েছিল। পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার ফলে যাদের সর্বস্ব গেল তাদের মধ্যে অনেকেই আত্মহত্যা করেছে। এখন আমাদের দেশের, আমাদের ঘরের ছেলে মেয়েদের আত্মহত্যাটা বড় ব্যাপার, নাকি সরকার যা বলল সেটা শুনে দুহাত তুলে নাচাটা বড় ব্যাপার? সেটা ঠিক করবে দেশের মানুষই। আমরা শুধু একটা জিনিসই আপনাদেরকে বোঝাতে চাই, সোনাম ওয়াংচুক আজকে লড়ে চলেছেন শুধুমাত্র আমার আপনার ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। ওনার নিজের কি এসে যায়? উনি তো নিজে কবেই পড়াশোনার পাট চুকিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে
ওনার আজকে লড়ার দরকারটা কি? প্রথম থেকেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন শিক্ষাবিদ এবং সমাজ সৈনিক সোনম ওয়াংচুক। পরে তিনি ঘোষণা করেন যে 27শে জুনের মধ্যে কেন্দ্র যদি সন্তোষজনক উত্তর না দেয় তবে তিনি অনশনে বসবেন। প্রত্যাশিত উত্তর না আসায় 28শে জুন থেকে শুরু হয় তার আমরণ অনশন। আজ সেই অনশন পৌঁছেছে 21তম দিনে। প্রতিদিন চিকিৎসকেরা তার শারীরিক পরীক্ষা করেছেন। প্রকাশিত স্বাস্থ্য তথ্য অনুযায়ী অনশন শুরুর পর থেকে তার ওজন কমেছে প্রায় 8.2 কেজি, মানে 8.5 কেজি। রক্তে গ্লুকোজের মাত্রা নেমে এসেছে ডেসিলিটার প্রতি 67 মিলিগ্রামে। রক্তচাপও স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে। চিকিৎসকদের উদ্বেগ বাড়লেও সোনম জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যেতে চান। আর তারই মধ্যে আজ তাকে প্রায় জোর করে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। এদিকে আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে সরকারের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেছেন, এটিকে অহংকারের লড়াইয়ে পরিণত করবেন না। এখানে একটি মানুষের জীবন ঝুঁকির মুখে। ভুল স্বীকার দুর্বলতা নয়, বরং ভুল শুধরে নেওয়া সাহসের পরিচয়। আমরা শুধু জবাবদিহি চাই। এই বক্তব্যের পর আন্দোলন আরও নতুন মাত্রা পায়। এখন প্রায় 20 থেকে 21 দিন হয়ে যাওয়ার পর সোনমের শরীরের অবস্থা আশঙ্কাজনক। অনেকেই তার সঙ্গে গিয়ে দেখা করেছেন এবং তার উদ্বেগও প্রকাশ করেছেন, কিন্তু সরকারের নট নড়নচড়ন। উল্টে ওই যে প্রতিবেদনের শুরুতেই যা বলেছি, সরকারের সমর্থকেরা শুরু করে দিয়েছেন সোনম কি আবিষ্কার করেছেন নাকি সোনম দেশদ্রোহী। দেখুন, ভারতের অনশন ধর্মঘটে বসাটা কোনো অন্যায় নয়। এটা স্বাধীন গণতান্ত্রিক দেশ এবং এতো একটা স্বাধীন গণতান্ত্রিক আন্দোলন। এই আন্দোলন এর আগেও হয়েছে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়েই হয়েছে। সেখানে অনেক জায়গাতেই দেখা গিয়েছে সরকারের অবিবেচকের মতন কাজের জন্য অনেকের প্রাণও গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা এরকম অঘটন ঘটতে দেব কেন? সোনম ওয়াংচুক যদি আজকে একটা অন্যায় দাবি নিয়ে অনশন করতেন তাহলে বুঝতাম। নিট পরীক্ষায় আমাদের ঘরের ছেলে মেয়েদের সাড়ে সর্বনাশ হলো, সেটা নিয়ে বলছেন তিনি। সেখানে তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে তিনি ষষ্ঠ তফসিল চেয়েছিলেন। লাদাখকে বিপদের মুখে ফেলে দিয়েছিলেন এবং সোনম ওয়াংচুক নাকি দেশদ্রোহী। আরে সব বিষয়ে কেউ কিছু প্রশ্ন করলে সে দেশদ্রোহী? তাহলে তো এই দেশে আর কোনো প্রশ্নই করা যাবে না। একটা সরকারই চিরকাল থেকে যাবে এবং এই সরকারের পক্ষ ছাড়া বিপক্ষে বলাই যাবে না। বললেই সে দেশদ্রোহী। আচ্ছা, একবার ভেবে দেখুন তো এই বিষয়টা। এর আগে 8 বছরে 7 থেকে 7 বার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্র ফাঁসের প্রতিক্রিয়া সেটা আমরা বুঝতেই পারছি। সোনমের দাবি কি? সরকার বলে দিয়েছিল যে আমরা তো তদন্ত কমিশন বসিয়ে 13 জনকে সাসপেন্ড করে দিয়েছি, ব্যাস আমাদের হাত ধুয়ে দায় সারা ছাড়া আর কিছু করার নেই। কিন্তু সোনম বলছেন যে না, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। এক্ষেত্রে সোনমকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে ধর্মেন্দ্র প্রধান তিনি যদি পদত্যাগ করে দেন তাহলে কি সবকিছু কাল থেকে ঠিক হয়ে যাবে? সোনমের উত্তর কি, না, সবকিছু ঠিক হয়ে যাবে না। দেশের সমস্ত শিক্ষা দুর্নীতি বন্ধ হয়ে যাবে না, কিন্তু অন্তত শুরু তো হবে অন্যায়ের প্রতিবাদ করা। আজকে যখন বাচ্চারা পরীক্ষাতে বসে, যখন তারা ফেল করে, তাদের পরীক্ষা থেকে ডিসকোয়ালিফাই করে দেয়া হয় এবং তাদের বের করে দেয়া হয়। কিন্তু আজকে এটা তো সরকার ফেল করলো, সরকার তার নাগরিকদের সুরক্ষা দিতে ফেল করলো। তাহলে সরকারের যার ওপর দায়িত্ব ছিল তাকে কেন বের করে দেওয়া হবে না? এই প্রশ্ন তুলছেন সোনম। নাগরিকরা যখন ফেল করলেন, তাদের পরীক্ষা থেকে বের করে দেওয়া হয়, তাদের চান্স দেওয়া হয় না, তাহলে সরকারেরও তো উচিত যে ফেল করেছে, যার ওপর দায়িত্ব ছিল তাকে বের করে দেওয়া। এবং এই যুক্তিতেই সোনম ঠিক রয়েছেন। কিন্তু তবুও সরকারের সমর্থক আর সরকারের লোকেদের কানে সে খবর যাচ্ছে কি, এই যে সোনমকে নিয়ে এত ধরনের কথা, উনি দেশদ্রোহী, দেশের ক্ষতি করেছেন, এই বিষয়টাকে বোঝবার জন্য আপনাকে আগে বুঝতে হবে সোনমকে কেন আমরা বিজ্ঞানী বলছি। তবে সোনম ওয়াংচুকের অনশন ঘিরে সরকারের বিরুদ্ধে যখন বিভিন্ন মহল থেকে ক্ষোভ উঠে আসছে, তখন হঠাৎ করেই কেন নতুন করে বিতর্ক উস্কে দিলেন অভিনেতা আমির খান? সোনম ওয়াংচুক তাকে দেখেই বা তার দ্বারা অনুপ্রাণিত হয়েই 3 ইডিয়টস সেই সিনেমার ফংসুক ওয়াংড়ু এই চরিত্রটা তৈরি হয়েছিল। দীর্ঘ 17 বছর ধরে এটাই তো জানতাম আমরা, তাই তো? কিন্তু হঠাৎ করে আমির খান এখন বলছেন যে না, এরকম কোনো ঘটনাই ঘটেনি নাকি, সোনমকে তিনি নাকি সেই সময় চিনতেনই না। 3 ইডিয়টসের ওয়াংড়ু মানে ফংসুক ওয়াংড়ু এই চরিত্রটা নাকি সোনম ওয়াংচুককে দেখে তৈরি করা হয়নি। 17 বছর পর জানতে পারছি।
অথচ এই সিনেমায় চতুরের ভূমিকায় অভিনয় করা অমি বৈদ্য, তিনি কিছুদিন আগে একটা ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় এসে বলেছিলেন যে তিনি সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেছেন এবং তারা যখন শ্যুট করছিলেন তখন এই সোনম ওয়াংচুকের দ্বারাই অনুপ্রাণিত হয়েই আমির খানের চরিত্রটা তৈরি হয়েছিল। শুধু তাই নয়, চতুর দেশবাসীকে সোনম ওয়াংচুকের পাশে দাঁড়াতে বলেছেন। তাহলে কেন এরকম বললেন আমির খান? গোটা ফিল্ম মহল থেকে শুরু করে বিভিন্ন সেক্টর, সেখানে কিন্তু একটাই প্রশ্ন উঠছে, আমির খান এই গোটা বিষয়কে সমর্থন করেন কি নাকি করেন না? তিনি সোনমের পাশে আছেন কি? তার থেকেও বড় কথা, তিনি আজকে হঠাৎ 17 বছর পর এই ধরনের কথা কেন বলছেন? সত্যি কি আমির খানের কথা সত্যি, নাকি এই সময় দাঁড়িয়ে এরকম একটা স্টেটমেন্ট আসলে নিজের গা বাঁচানোর চেষ্টা? জানি না আমরা কিছুই। এই নিয়ে বহু কাটাছেড়া হবে। তবে এই সময় আমির খান কেন 3 ইডিয়টস নিয়ে এমন একটা মন্তব্য করলেন সেটা যেমন গুরুত্বহীন, ঠিক ততটাই গুরুত্বহীন আমির খান কি বলছেন না বলছেন। শুধু দেখুন, শুধু তাই নয়, সরকারের সমর্থকেরা অনেকেই বলছেন ওটা প্রপাগান্ডা ফিল্ম ছিল। কিন্তু দেখুন, শুধু মিথ্যে কথা বলে তো একটা লোকের সব কৃতিত্বকে অস্বীকার করা যায় না। এর আগে 2024-25 সাল নাগাদ সোনম একবার অনশন করেছিলেন লাদাখে, কারণ লাদাখের 6ষ্ঠ তফসিলের দাবি ছিল তার। সেখানে তাকে গ্রেফতার করা হয়, প্রায় 78 দিন জেলে রাখা হয়েছিল, কারণ সেটা নাকি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে চলে যাচ্ছিল, এমনটাই সরকার মত প্রকাশ করেছিল। কিন্তু এই পুরো বিষয়টাই কিন্তু এখন মাননীয় সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুতরাং কোর্টের বিচারাধীন যে রায় আসবে তার উপরে কথা বলার অধিকার আমার আপনার কারোরই নেই। সেই রায়টা আসতে দিন, তার আগে আপনারাই ডিসিশন নিয়ে নিচ্ছেন কে দেশদ্রোহী আর কে দেশভক্ত। আসুন তাহলে একবার দেখে নিই সোনম ওয়াংচুক কি আবিষ্কার করেছেন আর তার জন্য দেশ কতটা গর্বিত হয়েছে। প্রথমেই বলি, সোনম একজন ভারতীয় প্রকৌশল শিক্ষাবিদ, উদ্ভাবক এবং পরিবেশ কর্মী। তিনি লাদাখের শিক্ষা, জল সংরক্ষণ এবং টেকসই প্রযুক্তির ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তার উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে আছে কি আইস টুপা। এই আইস টুপা শীতকালে অতিরিক্ত জলকে শঙ্কু আকৃতির কৃত্রিম হিমবাহ সংরক্ষণ করার প্রযুক্তি। গ্রীষ্মে এই বরফ ধীরে ধীরে গলে কৃষি জমিতে সেচের জল সরবরাহ করে। শিশুরা প্রচলিত পদ্ধতিতে শিক্ষা নিতে পারে না, তাদের জন্য এক অদ্ভুত স্কুল তৈরি করেছেন তিনি, ঠিক যেভাবে আমরা 3 ইডিয়টস সিনেমায় এইসব দেখেছিলাম শেষ দৃশ্যে। প্রায় প্রচলিত পরীক্ষা নির্ভর শিক্ষার পরিবর্তে বাস্তবমুখী এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ। পাহাড়ি অঞ্চলের উপযোগী উচ্চশিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের একটা বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। যারা তাকে বলছেন উনি কি করেছেন তারা একবার শুনে রাখুন। লাদাখের মতন -50 ডিগ্রি প্রচণ্ড শীতে বেঁচে থাকার জন্য ভারতীয় সেনাবাহিনীকে আধুনিক টেন্ট বানিয়ে দিয়েছেন তিনি। এত কিছুর পরেও তিনি আর কি করে নিজেকে প্রমাণ করবেন? যাই হোক, এবার একবার দেখে নিই তিনি কি কি পুরস্কার পেয়েছেন যা ভারতকে গর্বিত করেছে। রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2018, এশিয়ার অন্যতম সম্মানজনক পুরস্কার, ইকুইভ্যালেন্ট টু নোবেল। রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ 2016 সালে আইস টুপা প্রকল্পের জন্য পেয়েছিলেন। এছাড়াও বহু পুরস্কার তিনি পেয়েছেন, কিন্তু এত সম্মানজনক অবস্থান থেকে ভারতের মাথা উঁচু করবার পরেও আজ তিনি দেশদ্রোহী ডিপ স্টেটের এজেন্ট। সত্যি সেলুকাস কি বিচিত্র দেশ। দেখুন, পেপার লিকের পর দেশের ছেলেরা আত্মহত্যা করেছে, আর তার জন্য যে মানুষটা অনশন করেছেন তাকে ডিপ স্টেটের এজেন্ট, দেশদ্রোহী এসব বলে আমরা আমাদের সম্মান অনেক বাড়িয়ে ফেলেছি। এখন আমরা বিরাট বড় দেশপ্রেমিক, কিন্তু যতটুকু সম্মান বাকি রয়েছে সেটুকু যদি বাঁচাতে চান তাহলে সোনম ওয়াংচুককে এইভাবে মরতে দেবেন না। এটাই সরকারের কাছে অনুরোধ। জানি না আমার মতন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র মানুষের কথা সরকারের কাছে যাবে কিনা, হয়তো যাবেও না, কিন্তু যদি খালি একটা ছোট্ট ইতিহাস মনে করিয়ে দিতে চাই, দেশের স্বাধীনতার পরে জওয়াহরলাল নেহরুর অহংকার বিরাট সীমায় পৌঁছে গিয়েছিল এবং তার ফল আজও ভারত ভুগছে। জওয়াহরলালের ভুলের ফলে অন্ধ্রপ্রদেশের অনশন করেছিলেন গান্ধীবাদী সমাজকর্মী পট্টি শ্রীরামালু, যিনি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। তিনি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের কথা বলেছিলেন। 58 দিন যাবৎ তিনি অনশন করেছিলেন এবং 58 দিন পর শ্রীপট্টি শ্রীরামালুর মৃত্যু হয়েছিল। তখন নেহরুকে বাধ্য হয়ে পৃথক অন্ধ্রপ্রদেশের দাবি মেনে নিতে হয়েছিল, কিন্তু তাতে তার লাভ কি হলো? ততদিনে সমগ্র দক্ষিণ ভারত ভাষার ভিত্তিতে খান খান হয়ে গেছে, যার ফল আজকেও আমরা উপলব্ধি করছি। আবার স্বামী নিগমানন্দ
গঙ্গার অবৈধ খননের প্রতিবাদে 2011 সালে অনশন করেছিলেন, তারও মৃত্যু হয়। এছাড়াও আমরা এর আগে দেখেছিলাম নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকর অনশন করতে, তাকে দেখেছি। আমরা দেখেছি ইরম শর্মিলা চানুকে আপসপার বিরুদ্ধে অনশন করতে, কিংবা ইউপিএ সরকারের পতনের আগে আন্না হাজারেকে জনলোকপাল বিলের জন্য অনশন করতে। এই ঘটনাগুলোর মধ্যেও যদিও মেধা পাটেকর, ইরম শর্মিলা চানু বা আন্না হাজারের মৃত্যু হয়নি, কিন্তু পট্টি শ্রীরামলু এবং স্বামী নিগমানন্দ এই দুটো মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছে, এবং তার ফলে কি হয়েছিল সেটাও আমরা জানি। আরেকটা বড় দৃষ্টান্ত, যাকে বলে ভয়াবহ দৃষ্টান্ত, যদি আপনারা প্রতিষ্ঠা করতে না চান তাহলে অতীত থেকে শিক্ষা নিন, ইতিহাস থেকে শিক্ষা নিন। দেখুন, সরকার যে যত বড়ই হোক তা কিন্তু মানুষের জন্য প্রতিষ্ঠিত। কবে কে কিসের জন্য অনশন করেছে সেগুলো ভেবে এখন যদিও লাভ নেই, আপনাদের উচিত এই মানুষটার কাছে যাওয়া। আর আমি তাদের কথাও বলবো যারা এই সময় রাজনৈতিক ফায়দা তোলবার জন্য বা কেবলমাত্র ফটো এবং রিল তৈরি করবার জন্য যন্তর মন্তরে পৌঁছে গিয়েছেন। তাদের কি একবারও মানবিকতা বোধ বলে কিছু আছে? দেখুন, শুধুমাত্র সোনাম নন, সেখানে জেএনইউরও আরও কয়েকজন বাচ্চা ছেলে মেয়ে সোনামের সাথে অনশন করছেন। আর আপনারা সেখানে গিয়ে গান্ডে পিণ্ডে গিলছেন, রিল বানাচ্ছেন, কেউ ক্রিকেট খেলছেন, কেউ ত্রিপলের তলে শুয়ে পড়ছেন। এমনই অবস্থা যে সোনাম ওয়াংচুককে নিজেকে বলতে হয়েছে, এখানে আপনারা যারা খেতে আসছেন তাদের দেখে আমার কষ্ট হয়, আপনারা তো একদিন আমার সাথে অনশন করতে পারেন, মানবিকতা বোধটা দয়া করে হারিয়ে ফেলবেন না। এই লোকটার কিচ্ছু যায় আসে না, উনি আজীবন যা অ্যাচিভ করেছেন তা করে নিয়েছেন। ওই যে আজ অনশন করছে, তা আপনার আমার ঘরের বাচ্চাদের জন্য। আজকে যেটা অন্য একজনের বাড়িতে ঘটেছে, সারা বছর প্রিপারেশন নেওয়ার পরে প্রশ্ন লিক এবং তার জেরে ভয়ঙ্কর ডিপ্রেশন থেকে ঘরের বাচ্চার আত্মহত্যা, সেটা কালকে আপনার ঘরেও কিন্তু হতে পারে। সুতরাং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে দেখুন। আর বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলছি, সমর্থন করছেন ভালো কথা, কিন্তু বিষয়টাকে নিয়ে অযথা নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে চাইবেন না। একেই তো এই সরকার আন্দোলন করলেই দেশদ্রোহী বলে দাগিয়ে দিচ্ছে, তার উপর আপনাদের এইসব রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টার কারণে আসল মানুষ, মানে আসলে মানুষের সাধারণ আন্দোলনটাই কিন্তু রাজনৈতিক রঙে রঙিন হয়ে যাচ্ছে। মানুষের আন্দোলনটাকে মানুষের নেতৃত্বেই রাখতে দিন, আপনারাও পাশে থাকুন, তবে নিজেদের রাজনৈতিক ঝান্ডা নিয়ে সেটাকে মুড়ে ফেলতে চাইবেন না। যাই হোক, এই ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিনে কি আপডেট হয়, সোনাম ওয়াংচুক তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আমি জানি না সরকার কি ভাবছে, অন্তত তার সঙ্গে একবার আলোচনা তো করতে পারতো, কথা তো বলতে পারতো। যে কেউ তো নয় রাস্তা থেকে উঠে আসা কোনো ব্যক্তি যন্তর মন্তরে আন্দোলন করছিলেন। আমি জানি না কখনো কখনো রাজনৈতিক নেতাদের মাথায় কি ধরনের পোকা আসে। এই ভিডিও প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করবেন, কারণ এই ধরনের ঘটনা জানা উচিত, সব কিছুতে রাজনীতি করা উচিত না। ভালো লাগলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে যাবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, এখানে শেষ করছি। জয় হিন্দ।